এবার শোনা যায় কিনা দেখেন তো, শুনতে পাচ্ছেন আমাকে? এবার ঠিক আছে মোটামুটি। দেখেন আমি একটু শুরু থেকে একটু ইয়ে করে দিই, যে এখানে ত্রিভুজের দুইটা দৈর্ঘ্য দেয়া দেয়া ছিল, যে একটার দৈর্ঘ্য হচ্ছে 9 আর একটার দৈর্ঘ্য হচ্ছে 10, এবং এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ মানে মাঝখানের যে কোণটা তৈরি হয়েছে সেইটা দেওয়া আছে 60 ডিগ্রি। তো জিজ্ঞাসা করছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এইটা বের করেন। এই জন্য আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে এ, একটা বাহুকে এ ধরছি, এই এর মান ধরছি 9, আর একটা বাহুকে বি ধরছি, এটার মান ধরছি আবার 10, এবং এদের অন্তর্ভুক্ত কোণ যেটা সেটা এই যে থিটা সমান সমান 60 ডিগ্রি ধরছি। এখন খেয়াল করতে হবে যে যখন আমাদেরকে এরকম সিচুয়েশন দিবে যে একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে এত ডিগ্রি, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। এই যে লিখে দিছি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন 60 ডিগ্রি, এখানে যত ডিগ্রির কোণ থাকবে এখানে সাইন ঠিক তত ডিগ্রির হবে। তো এখন কথা হচ্ছে যে এখানে এই জিনিসগুলো চাকরির পরীক্ষায় সাধারণত এত জটিল ক্যালকুলেশনের বিষয়গুলো আসে না। কেন আসে না? আপনি এখানে চাইলে ক্যালকুলেশন করতে পারবেন না খুব ইজিলি। আপনি চাইলে এখানে খুব ইজিলি ক্যালকুলেশন আপনি করতে পারবেন না, আপনি বিপদে পড়ে যাবেন। কারণ এখানে √3 একটা ঝামেলা আছে, আবার 2 দিয়ে 10কে কাটলে 2 দিয়ে 9কে কাটলে 4.5 দশমিক আসবে, আবার এখানে √3 নন পারফেক্ট স্কোয়ার, এটার একটা ঝামেলা। সো যেটা বলতেছিলাম যে যেহেতু বোর্ড পরীক্ষাগুলোতে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, সো বোর্ড পরীক্ষার জন্য এই ম্যাথ পারফেক্ট। ঠিক আছে, আমি চাইলে ক্যালকুলেটর দিয়ে ম্যাথ সমাধান করে দিতে পারি, কিন্তু চাকরির পরীক্ষায় যখন ম্যাথ যারা দেয় তাদের উচিত বিষয়গুলো বা সংখ্যাগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা, যে আমি যে সংখ্যাগুলো দিচ্ছি এটাও ক্যালকুলেটর ছাড়া পারবে কি পারবে না, কারণ আমাকে একটা ফলাফল তো বের করে দেখাইতে হবে, তাই না? সো আপনি মোটামুটি শিওর থাকেন চাকরির পরীক্ষাগুলোতে যদি প্রশ্নকর্তা ভালো হয়, প্রশ্নকর্তা যদি একটু সচেতন হয়, পরীক্ষার প্রশ্ন কীরকম হয় এই সম্বন্ধে যদি তার ন্যূনতম ধারণা থাকে, তাহলে এই ধরনের সংখ্যাগুলো দিবে না, সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দিবে যাতে আপনি ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে পারেন। ঠিক আছে, সো এইটা ক্যালকুলেটরে যদি আপনি হিসাব করেন ফলাফল আসবে হচ্ছে 38.97। ঠিক আছে, তাও এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে 38.97 বর্গ সেন্টিমিটার। আমরা রিয়েল এক্সামে কি আসছে এতদিন সেটাও আমরা দেখব নেক্সট ক্লাসে। জাস্ট এই ফর্মুলাগুলো যাতে আপনার একটু মাথায় সেট হয়ে যায় এই জন্য এই জিনিসগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, এটাই উত্তর, যে ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 38.97 বর্গ সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি। ইভেন আপনি যদি ওদের মানে ইন্ডিয়ার বইও খোলেন, ওদের বোর্ড বইও সংখ্যাগুলো এইভাবে দেয়া, যাতে করে আপনার মানে এইরকম দশমিক টাইপের না আসে যে আপনি ক্যালকুলেশনই করতে পারবেন না, আপনার ক্যালকুলেশন করতে গেলে অনেক ঝামেলা পোহাইতে হবে। এই ধরনের জিনিসগুলো ওরা দেয় না, মানে ওরা বোর্ড বইয়ের এই সংখ্যাগুলো অনেক যাচাই বাছাই করে তারপরে দেয়। ঠিক আছে, পরেরটাতে চলে যান। দেখেন 2 কি বলা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যাবে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেন। এখানে বলেই দিছে সমবাহু ত্রিভুজ, মানে যেই ত্রিভুজের 3টা বাহুই সমান তারাই আমরা সমবাহু ত্রিভুজ বলি। তাহলে বলতেছে যে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি আমি 1 মিটার করে বাড়ায় দিই তাহলে আমার মানে ক্ষেত্রফল এত বেড়ে যাবে। তো জিজ্ঞাসা করছে যে ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, এটা বের করে দেখান। তাহলে আমি তো জানি না যে আমার সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য শুরুতে কত করে ছিল, যেহেতু আমি জানি না তাই আমি ধরে নিব যে ধরি
সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মিটার, এটা আমরা ধরে নিলাম। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আপনি বলবেন যে √3/4, যে কোনো একটা বাহুর উপরে স্কোয়ার। তো বাহু যেহেতু এ, তাহলে এই যে √3/4 স্কোয়ার বর্গ মিটার। এই সূত্রগুলো কিন্তু ভাই মাথায় একদম গেঁথে রাখতে হবে, তাছাড়া সমাধান করতে পারবেন না। ঠিক আছে? এখন এই যে বলতেছে যে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে আপনি বাড়ায় দিছেন, তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, দেখেন এখন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? আপনি বলবেন যে ভাই সেম, এই যে √3/4, এখানে বাহু ছিল এ, আর এখন আমার বাহু হয়েছে কত? a+1, যেহেতু 1 করে বাড়াইছি, তাহলে এখানে যেহেতু এর উপর স্কোয়ার দিয়েছেন, এবার আমার বাহু হচ্ছে a+1, তার মানে এটার উপর স্কোয়ার দিবেন। তাহলে এটাই হচ্ছে আমার নতুন ক্ষেত্রফল, বর্গ মিটার। ঠিক আছে? এখন এই যে বলতেছে যে যখন আপনি এই যে 1 মিটার করে বাড়ায় দিচ্ছেন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এতে করে আপনার ক্ষেত্রফল বাড়ছে কত? 3√3। অর্থাৎ এই ত্রিভুজের এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল, এই দুইটার পার্থক্যই হচ্ছে 3√3। তাহলে আমরা বলতে পারি না যে প্রশ্ন মতে নতুন ক্ষেত্রফল কত? এই যে √3/4 a+1 হোল স্কোয়ার মাইনাস পুরাতন ক্ষেত্রফল কত? √3/4 স্কোয়ার। তাহলে এই দুইটা ক্ষেত্রফলের পার্থক্য কত? এই যে 3√3। ঠিক আছে? এখন আমরা কি করব যে √3/4 a+1 হোল স্কোয়ার ডিভাইডেড √3/4 মাইনাস √3/4 স্কোয়ার ডিভাইডেড √3/4, 3√3 ডিভাইডেড √3/4। এখানে সাইড নোট দিতে পারেন যে উভয় পক্ষকে √3/4 দিয়ে ভাগ করে, √3/4 দিয়ে ভাগ করে, তাহলে এখন এই যে √3/4 কেটে দিতে পারি। তাহলে এখানে থাকবে কি? a+1 হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে দেখা যাবে যে এই যে 3√3 ইন্টু 4 উপরে উঠে যাবে, √3 নিচে নামবে, √3 কেটে যাবে। তাহলে এখানে লেখা যায় কত? a+b হোল স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস হচ্ছে স্কোয়ার ইজ ইকুয়াল টু √3 কেটে গেছে, 3-এর সাথে 4 গুণ করে দিলে কত? 12। স্কোয়ার স্কোয়ার কেটে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে 2a + 1 ইজ ইকুয়াল টু 12, তাহলে 2a ইজ ইকুয়াল 11, তাহলে a ইজ ইকুয়াল কত? 5.5। প্রশ্নে তো এটাই জিজ্ঞাসা করছে যে ওই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, এইটা আপনি বের করে দেখান। সো আমরা ধরছিলাম যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তো এর মান কত? 5.5। এখন আপনি লিখতে পারেন যে অতএব নির্ণেয় বাহুর দৈর্ঘ্য 5.5
মিটার। এটাই উত্তর। পরেরটাতে চলে যান 3 নম্বর। দেখেন এবার আসছে সমদ্বিবাহু। এখানে বলা হচ্ছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেমি এবং এর ক্ষেত্রফল 1200 বর্গ সেমি হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেন। সমদ্বিবাহু মানে হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান হবে তারে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। এবং প্রশ্নে এটাই জিজ্ঞাসা করছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ যেই দুইটা বাহুর সমান তাদের দৈর্ঘ্যটা কত হবে এইটা বের করেন। আমাদেরকে ভূমির দৈর্ঘ্য দিয়ে রাখছে এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটাও দিয়ে রাখছে। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে ধরি সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমি, এটার আমরা বি ধরলাম যে এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি সমান সমান কত, এরা বলতেছে যে 60 সেমি। ঠিক আছে, লিখলাম। এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরলাম এ সেমি। ঠিক আছে, অর্থাৎ যেই দুইটা বাহু সমান তার দৈর্ঘ্য আমরা এ সেমি ধরে নিলাম। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি এইটা আমার লাগবে, তাছাড়া আমি এটা ইকুয়েট করতে পারবো না। তো আপনারা লিখতে পারেন যে অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত বলেন, b/4 ইন্টু 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে b/4 ইন্টু 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এই যে ক্ষেত্রফল 1200। এখন জাস্ট মান বসায় দেন। বির মান হচ্ছে 60, নিচে 4, এর মান এখানে দেওয়া নাই। 4 স্কোয়ার মাইনাস বির মান আমাদের দেওয়া আছে 60 ইকুয়াল টু কত, 1200। 4 দিয়ে 60কে ভাগ করলে এখানে 15 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 60 আর 60 গুণ করে দিলে 3600 ইজ ইকুয়াল হচ্ছে 1200। এখন দেখেন এই যে 4 স্কোয়ার মাইনাস হচ্ছে 3600 ইজ ইকুয়াল কত, 15 দিয়ে এটাকে কাটলে আমরা 80 বার দিতে পারবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাকে বের করতে হবে এর মান। সো এর মান আমি তখনই বের করতে পারবো যখন আমি রুট এখান থেকে তুলে দিতে পারবো। সো রুট কেমনে তুলে দেওয়া যায়, উভয় পাশকে বর্গ করে দিব। তাহলে এখন আমরা লিখতে পারি যে 4 স্কোয়ার মাইনাস 3600, এইটারও বর্গ করলাম, এই পাশ এইটারও বর্গ করলাম। তাহলে এখান থেকে এখন আমার রুট উঠে যাবে। রুট উঠে শুধু লিখতে পারি যে 4 স্কোয়ার মাইনাস 3600, আর এখানে কত, 8 8 64 আর 2টা 0। তাহলে এই যে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 6400, 7000 3 10,000। এখন লেখা যায় স্কোয়ার সমান সমান কত, 4 100-এর মধ্যে 25 বার আর 2টা 0। তাহলে এ সমান সমান কত, এই যে আন্ডার রুট 2500। সো এ ইজ ইকুয়াল হোয়াট, 50। দেখেন বের হয়ে গেছে। আমরা তো এর মানে খুঁজতেছিলাম যে এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান যে দুইটা বাহু আছে তার দৈর্ঘ্য বের করতে বলছে। তার দৈর্ঘ্য কত, 50। এখন লিখতে পারেন যে অতএব ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য
50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, এটাই উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন এই প্রশ্নটা আসার মতো, এবং বাংলাদেশ ব্যাংকের যখন পরীক্ষা হয় সেটা এটা প্রিলিতে আসুক আর রিটেনে আসুক, আসার মতো একটা ম্যাথ। এই 4 নম্বরটা বাংলাদেশ ব্যাংকে যখন পরীক্ষা হয়, বাংলাদেশ ব্যাংক সাধারণত আপনি যদি বিগত সালের প্রশ্ন সমাধান করে থাকেন তাহলে দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এইটা থেকে প্রশ্ন আসবেই আসবে, মানে মিস নাই। হয় বর্গক্ষেত্র থেকে প্রশ্ন আসবে, নাহলে আয়তক্ষেত্র রিলেটেড প্রশ্ন আসবে, কিন্তু আসবে, সেটা প্রিলিতে আসুক আর রিটেনে আসুক। ঠিক আছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত আমরা জানি না, কিন্তু আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল 2000 বর্গমিটার। এরপরে বলতেছে যে দৈর্ঘ্য যতটুকু, এতটুকু না হয়ে যদি 10 মিটার ছোট হতো তাহলে এইটা একটা বর্গক্ষেত্র হয়ে যেত। তো জিজ্ঞাসা করছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কত, এটা বের করে। তাহলে আমি যেহেতু জানি নাই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত প্রস্থ কত, আমাকে ধরে নিতে হবে। সো আমরা যদি এখানে ধরে নেই, ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। সো দৈর্ঘ্য x, প্রস্থ y, তার মানে ক্ষেত্রফল কত হবে, xy বর্গমিটার, xy বর্গমিটার। এখন আসেন প্রশ্ন মতে, প্রশ্নে আমাকে কি বলে দিচ্ছে যে আয়তক্ষেত্রের বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 2000। তাহলে এই যে xy আমরা বার করছি, এই xy এর মান 2000, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই যে xy সমান সমান কত, 2000। এটারে 1 নম্বর সমীকরণ মানেন। আবার আপনাকে দ্বিতীয় বাক্যে বলতেছে যে এই যে দৈর্ঘ্য x ধরলাম, বা দৈর্ঘ্যটা হচ্ছে x, এইটা যদি 10 মিটার কম হইতো, অর্থাৎ x থেকে যদি আমি 10কে বিয়োগ করে দিই, 10 মিটার যদি কম হইতো তাইলে এটা কি হয়ে যেত, বর্গক্ষেত্র হয়ে যেত। এখন কথা হচ্ছে যে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কি হয়, সমান হয়। বর্গের 4 বাহু, 4 বাহুই সমান হবে। তো আমাকে যেহেতু বলে দিছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, এইটা x না হয়ে যদি x এর চেয়ে 10 কম হতো তাইলে এটা বর্গক্ষেত্র হয়ে যেত। তার মানে কি, ওই দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইটা সমান হইতো। তাহলে এই যে x থেকে যখন আমি 10 বিয়োগ করব, এইটা সমান সমান কি পাবো, প্রস্থ পেয়ে যাব। প্রস্থ, প্রস্থ কত, এই যে y। কারণ যখনই আমার বর্গক্ষেত্র হয়ে গেছে তখনই দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এই যে x থেকে 10 কমাইলে এটাও প্রস্থ, আবার এই যে y তো প্রস্থ আছে। তার মানে এখান থেকে আপনি বলতে পারেন যে এইটা 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, কারণ এখানে y এর মান আমরা বের করলাম, বলা চলে যে y সমান সমান হচ্ছে x - 10। এখন এই y এর মানটা আপনি 1 নম্বর সমীকরণে বসায় দেন। এখন আপনি লিখতে পারেন যে 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে কি ছিল, xy ইজ ইকুয়াল 2000। তাহলে দেখেন x ইন্টু y এর মান হচ্ছে x - 10
is equal 2000. X square minus 10x is equal 2000. X square minus 10x minus 2000. 50 থেকে 40 বাদ দিলে 10, আবার 50 আর 40 গুণ করলে 2000, তাহলে x স্কয়ার মাইনাস 50x প্লাস 40x মাইনাস 2000 ইজ ইকুয়াল 0. x কমন নিলে x মাইনাস 50, পজিটিভ 40 কমন নিলে x মাইনাস 50 ইজ ইকুয়াল 0. তাহলে আমরা এখন লিখতে পারি যে x মাইনাস 50 ইন্টু x plus 40 is equal 0. তাহলে x minus 50 is equal 0. So x সমান সমান হচ্ছে 50. এখানে x plus 40 is equal 0. So x সমান সমান কত? minus 40. এখানে সাইড নোট দিয়ে দিবেন যে ঋণাত্মক মান আমরা নিব না। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। এখন আমরা তো দৈর্ঘ্য পেয়ে গেছি, x এর মান 50, এটা দৈর্ঘ্য। এখন প্রস্থ বের করা লাগবে। এখন জাস্ট এই যে 2 নম্বর সমীকরণে x এর মান বসান। 2 নং সমীকরণে x এর মান বসিয়ে 2 নং সমীকরণ কি ছিল? y is equal to x minus 10. So y is equal to 50 minus 10. So y is equal to 40. এখন আপনি লিখতে পারেন যে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার। এটাই উত্তর। পরেরটাতে চলে যান। এটাও গুরুত্বপূর্ণ ম্যাথ, এগুলা দিতে পারে, কিন্তু সংখ্যাটা অবশ্যই চেঞ্জ করেই দিবে বা এই ধরনের মানে সংখ্যা একটু এদিক সেদিক করে দিবে। কারণ আজ পর্যন্ত আমি ব্যাংকের যত প্রশ্ন সমাধান করছি সেখানে কখনোই আমি এই ধরনের সিচুয়েশন পাইনি যে রাস্তার ক্ষেত্রফল হেক্টরে দেওয়া আছে। রাস্তার ক্ষেত্রফল হেক্টরে দেওয়া আছে, এটা আমি আজ পর্যন্ত কখনোই পাইনি। এটা বোর্ড বইয়ে দিছে, কারণ ওই যে বলছি যে বোর্ডের পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, চাকরির পরীক্ষায় পারবেন না। সো প্রশ্নকর্তা যদি পাগল না হয়, ঠিক আছে, তো এই জিনিসগুলো চেঞ্জ করে দিবে। এখানে রাস্তার ক্ষেত্রফল অবশ্যই মিটারে দিবে, যেহেতু এগুলো মিটারে দেওয়া আছে, এটা মিটারে দিবে, হেক্টরে দিবে না। কারণ এটা ক্যালকুলেশন করতে গেলে মানে মানে আমি তো বর্গমিটারই বের করব, কিন্তু বর্গমিটার থেকে আবার হেক্টরে যেতে হবে। যখন আপনি হেক্টরে যাবেন তখন আবার মানে ভাগ করার একটা বিষয় থাকবে, যেই ভাগটা আসলে ক্যালকুলেটর ছাড়াও হবে, কিন্তু ক্যালকুলেটর থাকলে ইজি হবে বিষয়টা, ঠিক আছে। সো এইগুলো জাস্ট আমি বারবারই বলতেছি, এগুলো জাস্ট নেওয়া যাতে আপনার সূত্রগুলো আপনি রিকল করতে পারেন। এবং এই যে বোর্ড বইয়ের একটা বিষয় আছে আপনাদের, এই বোর্ড বইয়ের ভীতি যাতে আপনার দূর হয়। কারণ এই জিনিসগুলো পারলে বোর্ড বইয়ের ম্যাথ আপনি এমনিতেই পারবেন, কারণ সেম প্যাটার্নে সেম টাইপের ম্যাথগুলোই বারবার দেওয়া আছে বোর্ড বই। এখানে কি বলা হচ্ছে যে বর্গাকার একটা মাঠের ভিতরের চারদিকে, বর্গাকার একটা মাঠ, তার ভিতরের চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তাহলে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করুন। দেখেন মাঠটা কি আকৃতির? বর্গাকৃতির। মানে আমি জাস্ট বুঝানোর জন্য লিখতেছি, বর্গাকৃতির একটা মাঠ। ধরে নেন যে এইটা হচ্ছে আপনার মাঠ, এই মাঠের চতুর্দিক দিয়ে এই যে রাস্তা আছে, এই যে গ্যাপটা, এই গ্যাপটাই হচ্ছে রাস্তা। তো এই গ্যাপটা কত? এই যে বলতেছে যে 4 মিটার চওড়া রাস্তা আছে, 4 মিটার চওড়া,
অর্থাৎ এই যে রাস্তাটা যেটাতে আমি শ্যাডো দাগাচ্ছি এইটা হইতেছে আপনার রাস্তা। এই রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে বা চওড়া দেওয়া আছে কত, 4 মিটার, ঠিক আছে। আর এই যে পুরো মাঠ, এইটা যেহেতু বর্গাকৃতির, তো বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে না। তার মানে এই যে এইটা যদি এক্স ধরি, এইটারেও এক্স ধরবো, এইটারেও এক্স ধরবো, এইটারেও এক্স ধরবো, কারণ বর্গের প্রতিটা বাহু সমান হবে। তাহলে আমরা আগে লিখি যে ধরি বর্গাকার মাঠের দৈর্ঘ্য এক্স মিটার। অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা কত হবে। আপনি বলবেন যে ভাই বর্গের ক্ষেত্রফল হচ্ছে যে কোনো বাহুর উপরে স্কোয়ার, তো একটা বাহু এক্স, এইটার উপরে স্কোয়ার করে দিলেই এইটা আমার কি হয়ে যাবে, ক্ষেত্রফল হয়ে যাবে। তো হইল। এখন বলতেছে যে এই যে মাঠের ভিতরের চারদিকে আপনার একটা রাস্তা আছে 4 মিটার চওড়া, তাহলে আমাকে দেখতে হবে যে রাস্তা বাদে, যেহেতু আমার কাছে জানতে চাইছে যে রাস্তা বাদে ক্ষেত্রফল কত, তার মানে রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য কত, এটা আগে বের করা লাগবে। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, সেহেতু রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত হবে। আপনি বলবেন যে x মাইনাস 2 ইন্টু 4 ইজ ইকুয়াল x মাইনাস 8 মিটার, ঠিক আছে। x মাইনাস 2 ইন্টু 4, অর্থাৎ এই যে এই পাশেও 4 ছাড়ছেন, এই পাশেও 4 ছাড়ছেন, তাহলে 4 4 কত, 8 না। এই জন্য এই যে দুইবার না লিখে একবারে লেখা হয়েছে যে x মাইনাস 2 ইন্টু 4 মানে হচ্ছে x মাইনাস 8 মিটার। তাহলে অতএব রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা কত হবে। আপনি বলবেন যে রাস্তা বাদে একটা বাহুর দৈর্ঘ্য যেহেতু x মাইনাস 8, তার মানে ক্ষেত্রফল কত হবে, x মাইনাস 8 হোল স্কোয়ার বর্গমিটার, বর্গমিটার। এখন আসেন রাস্তার ক্ষেত্রফল, আমাকে বের করতে হবে যে এই যে রাস্তাটা, এই রাস্তার ক্ষেত্রফলটা কত, রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল কত, এটা বের করতে হবে। তাহলে খেয়াল করেন, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত এটা বের করা লাগবে। এবং এখানে প্রশ্নে দেওয়া আছে কি যে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 1 হেক্টর। তাহলে এই রাস্তার এরিয়া অফ রোড, এরিয়া অফ রোড এইটা আগে আমাকে বের করতে হবে। এরিয়া অফ রোড কেমনে বের করবেন, দেখেন আপনি দুইটা জিনিস জানেন ভাই। একটা হচ্ছে এই যে পুরো মাঠ, এই পুরো মাঠের ক্ষেত্রফল আপনার জানা আছে। এই পুরো মাঠের ক্ষেত্রফল আপনি জানেন না, জানেন এক্স স্কোয়ার। এই পুরো মাঠের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার। আর এই যে রাস্তা, রাস্তা বাদে শুধু মাঠের ক্ষেত্রফল কত সেটাও আপনি জানেন, এই যে লিখে রাখছেন যে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার। তাহলে এই পুরো মাঠের ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফলটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। আর এই যে রাস্তার ক্ষেত্রফল আমি যে পাইলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8 হোল স্কোয়ার, এইটা সমান সমান আমি লিখতে পারবো 1 হেক্টর। এটা সমান সমান লিখতে পারবো 1 হেক্টর, কারণ প্রশ্নে দেওয়া আছে যে রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর। সো এইটাকে ইকুয়েট করতে হবে, তাই না। সো এখানে আমরা তাহলে লিখি যে সুতরাং রাস্তার ক্ষেত্রফল কত হবে, পুরো মাঠের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফলটাকে আমরা বাদ দিয়ে দেব। তাইলেই
রাস্তার ক্ষেত্রফল কত এইটা বের হয়ে যাবে। এখন আসেন, আমরা যেহেতু ক্ষেত্রফলটাকে বর্গমিটারে লিখছি, তার মানে ওই হেক্টরটাকে এখন বর্গমিটারে কনভার্ট করতে হবে, তাছাড়া আপনি ইকুয়েশন ক্রিয়েট করতে পারবেন না। এই জন্য আমরা লিখতে পারি যে আমরা জানি 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার। 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। এখন আপনি লিখতে পারেন প্রশ্ন মতে এই যে x স্কোয়ার মাইনাস x মাইনাস 8 হোল স্কোয়ার ইজ ইকুয়াল কত 10,000। ঠিক আছে, তাহলে x স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, তার মানে হচ্ছে স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস 2 ইন্টু a ইন্টু b। ঠিক আছে, প্লাস মাইনাস আবার এই জায়গায় হয়ে যাবে হচ্ছে মাইনাস। এখানে আমি ভুল বললাম, দাঁড়ান এটার আমি ব্র্যাকেটেই রাখি, স্কোয়ার প্লাস এখানে আমি পরে এই এটা পরে করি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস এই যে 8 স্কোয়ার সমান সমান হচ্ছে 10,000। এখন চেঞ্জ করে দিব যে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 8 দুগুণ 16x, এই যে মাইনাস প্লাসে মাইনাস 64 ইজ ইকুয়াল হচ্ছে 10,000। x স্কোয়ার কেটে যাবে, তাহলে আপনি বলতে পারেন যে 16x ইজ ইকুয়াল টু 10,064। ঠিক আছে, তাহলে x এর মান কত হবে 16, 100-এর মধ্যে যাবে 6 বার, হাতে থাকে 4, 6 40, 16 দুগুণে 32, হাতে থাকে হচ্ছে 14, 14 আর 4 144, 9 16 144। x এর মান কত 629। এখন আপনি লিখতে পারেন যে অতএব রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত, এক্স এর মান 629 মাইনাস হচ্ছে 8, এইটার উপরে কি করব স্কোয়ার করে দিব, কারণ x মাইনাস 8 হোল স্কোয়ার ছিল, এটা কি হবে বর্গমিটার। 629 থেকে 8 বাদ দিলে 621 পাওয়া যাবে না, 621 উপরে আবার স্কোয়ার, মানে 621 দুইবার গুণ করতে হবে। সো আমরা যদি 621কে 2 বার গুণ করি তাহলে আমরা পাবো 38 56 41। ঠিক আছে, বর্গমিটার। এখন কথা হচ্ছে যে এইটারে ওরা বোর্ড বইয়ে হেক্টরে আবার প্রকাশ করছে, এই যে রাস্তাবাদে মাঠের ক্ষেত্রফল এটার আবার হেক্টরে প্রকাশ করছে। তো হেক্টরে যখন প্রকাশ করবে তখন কি করা লাগবে, এই যে 38 56 41কে 10,000 দিয়ে ভাগ করে দিতে হবে, 10,000 দিয়ে ভাগ করে দিতে হবে। 10,000 দিয়ে ভাগ করে দিলে এখানে এই যে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করে দিবেন যে 38.56 হেক্টর অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, এটাই উত্তর 38.56। পরেরটাতে চলে যান 6 নম্বর। দেখেন সামুদ্রিক থেকে সাধারণত রিটেনে প্রশ্ন হয় না, তারপর আমি নিছি। ঠিক আছে, আমি এখানে সামুদ্রিক থেকে আমি 2টা প্রশ্ন নিছি, কারণ এটা যেন তেন মানে এটা এমনিতেই সলভ করা যাবে, কোনো বিষয় না, কিন্তু এর পরের প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, এই জন্য আমি সামুদ্রিকের এই 6 নম্বর প্রশ্নটা আমি টানছি, তাছাড়া আমি টানতাম না। দুইটা জিনিসই একটু জেনে রাখেন। ঠিক আছে,
ট্রাপিজিয়াম থেকে সাধারণত রিটেনে প্রশ্ন হয় না, হবেও না, ওগুলো নিয়ে অত প্যারা নেওয়ার দরকার নেই। একটা প্রশ্ন যদি আসে সেটা আপনি মোটামুটি কনফার্ম থাকেন যে হয় সেটা আয়তক্ষেত্র রিলেটেড, না হলে সেটা বর্গক্ষেত্র রিলেটেড, না হলে সমকোণী ত্রিভুজ রিলেটেড, না হলে সমবাহু ত্রিভুজ রিলেটেড, না হলে সমদ্বিবাহু ত্রিভুজ রিলেটেড, না হলে বৃত্ত রিলেটেড। এই কয়েকটা জিনিসের মধ্যেই থাকবে, এর বাইরে আসলে যাওয়ার পসিবিলিটি খুব কম। দেখেন এখানে বলা হচ্ছে যে একটা সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গ সেন্টিমিটার এবং এই সামান্তরিকের একটা কর্ণ দেওয়া আছে 24 সেন্টিমিটার। বলা হচ্ছে যে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত এটা নির্ণয় করতে বলছে। দেখেন একদম অ্যাকুরেট সাম্প্রতিক মানে সামান্তরিক তো হবে না, জাস্ট এইরকম আর কি, জাস্ট আমি এমনি দেখাইতেছি। হ্যাঁ, একদম অ্যাকুরেট কোনো কিছু হবে না। তো বলতেছে যে এই যে একটা সামান্তরিক, এইটার ধরেন যে একটা কর্ণ দেওয়া আছে 24, তো বলতেছে যে এই যে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু, কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু মানে হচ্ছে এই যে এখান থেকে এই যে এই কোণটাকে বলতেছে যে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই যে সবুজ যেই আমি লম্বটা টানলাম, এই লম্বের দৈর্ঘ্য কত আমাকে ওরা এইটা বের করতে বলছে, ঠিক আছে। এবং এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 24, এই সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে 120, আমাকে জাস্ট এইটার কত এটা বের করা লাগবে, ঠিক আছে। তো দেখেন আমরা লিখতে পারি যে মনে করি সামান্তরিকের একটি কর্ণ, সাধারণত কর্ণগুলাকে আমরা ডি দিয়েই প্রকাশ করি। ডি সমান সমান কত? 24 সেমি, 24 সেমি, ঠিক আছে। এবং এই যে বলছে যে বিপরীত কৌণিক, বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটাকে আমরা ধরলাম এইচ। এই যে দৈর্ঘ্যটা আমরা দেখাইলাম ওইটারে আমরা কত ধরলাম? এইচ। যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে সেন্টিমিটারই ধরি, 8 সেন্টিমিটার, ঠিক আছে। সামান্তরিকটির ক্ষেত্রফল কত? সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? এই যে ডি ইন্টু এইচ, এটাকে আমরা একসাথে ডিএইচ লিখতে পারি, ডিএইচ বর্গ সেমি, ঠিক আছে। এখন আসেন প্রশ্ন মতে এই যে ডিএইচ লিখছি ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল দেওয়া আছে কত? 120। ডির মান আমি জানি 24 ইন্টু এইচ ইজ ইকুয়াল 120, অতএব এইচ ইজ ইকুয়াল টু কত? 5 না? আমাকে তো এটাই বের করতে বলছে যে এই লম্বের দৈর্ঘ্যটা কত সেটা বের করেন। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এটাই উত্তর। সূত্রগুলো মাথায় রাখবেন, যেখানে যে মান বসাতে হবে মান বসায় ক্যালকুলেশন করে দেবেন, হিসাব বের হয়ে যাবে। পরেরটাতে আসে, এইটা গুরুত্বপূর্ণ।
7 নম্বরটা গুরুত্বপূর্ণ, যদি ওরা চিন্তা করে যে রিটেনে দিব, রিটেনও দিতে পারে, প্রিলিতেও দিতে পারে। খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে যে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 এবং 8 মিটার, ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 10 মিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। খেয়াল করেন, সামান্তরিকের সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য দিয়ে রাখছে, সবচেয়ে ছোট কর্ণ সেটাও দিয়ে রাখছে। আমাকে বলছে যে আরেকটা কর্ণের দৈর্ঘ্য কত হবে এটা নির্ণয় করতে হবে। দেখেন, এখানে বোর্ড বইয়ে এই ম্যাথের সমাধান আপনারা চাইলে দেখতে পারেন, অনেক ঝামেলা করে দেওয়া আছে, কিন্তু এখানে সুন্দর একটা ফর্মুলা আছে। যেহেতু ওখানে বোর্ড বইয়ে যেটা করে দেওয়া আছে ওইটাও ফর্মুলাই করে দেওয়া আছে, কিন্তু এখানে ডিরেক্ট আমি ফর্মুলা লাগাইতে পারি যে যদি কখনো সামান্তরিকের এরকম দুইটা বাহু দেওয়া থাকে এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, আরেকটা কর্ণের দৈর্ঘ্য বের করতে হয়, তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করে এটা বের করতে পারি, মানে ডিরেক্ট সূত্র প্রয়োগ করতে পারবো। ওখানে মানে আপনার বোর্ড বইয়ে সমকোণী ত্রিভুজের কনসেপ্ট আনছে সে আনছে, দরকার নাই ভাই, অত দরকার নাই। আমি ওখানেও সূত্র প্রয়োগ করছি, এখানেও আমি সূত্রই প্রয়োগ করব, কিন্তু সোজাভাবে। তো এই জিনিসটা একটু দেখে রাখেন, এটা প্রিলিতেও কাজে দিবে, রিটেনে আসলেও কাজে দিবে। এখানে আমরা প্রথমে ধরে নিই যে ধরি তড়িকের কর্ণদ্বয়, একটা কর্ণকে D1 ধরলাম, ঠিক আছে, এবং আরেকটা কর্ণকে আমরা D2 ধরলাম, ঠিক আছে। এখানে এই যে বৃহৎ বাহুর দৈর্ঘ্যকে এ ধরলাম, এ সমান সমান কত বলছে, 12 মিটার বলছে, লিখলাম। ক্ষুদ্র বাহুর দৈর্ঘ্য বি ধরলাম, কত বলছে ওরা, 8 মিটার বলছে, 8 ধরলাম, ঠিক আছে। এবং ক্ষুদ্রতম কর্ণ, এটার আপনার মনের ইচ্ছা, আপনি D1 D2 কি ধরবেন আপনার ব্যাপার। আমি D1 ধরলাম, যে D1 ক্ষুদ্রতম কর্ণ D1, এইটা কত, এই যে এরা বলতেছে যে 10 মিটার, লিখলাম আমি 10 মিটার, ঠিক আছে। এখন আমরা ফর্মুলা লাগাবো ডিরেক্ট। মনে রাখবেন যে এই ফর্মুলা তখন ইউজ করতে পারবেন যখন আপনার সামান্তরিকের একটা কর্ণ দেওয়া আছে, আর একটা কর্ণ বের করতে হবে এবং সামান্তরিকের বাহু দুটো দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি সূত্র অনুযায়ী এই যে কর্ণ 1 স্কোয়ার প্লাস কর্ণ 2 স্কোয়ার সমান সমান 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখানে আপনি একটু এদের পরিচয় করায় দিবেন যে এখানে এর সমান, যদিও আমরা উপরে লিখেই দিছি, আর দেওয়ার দরকার নাই, যেহেতু উপরে আমি লিখেই দিছি কোনটা কি, এখানে আর এক্সট্রা করে আর দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখন আমরা ডিরেক্ট লিখতে পারি, এখন আমরা ডিরেক্ট এখানে লিখতে পারি D1 কত, 10, তার মানে এই যে 10-এর উপর স্কোয়ার প্লাস এই D2 বের করব, আমরা D2 বের করব, 2 ইন্টু এর মান হচ্ছে 12, তার মানে হচ্ছে 12 স্কোয়ার প্লাস বির মান হচ্ছে 8, এই যে 8 স্কোয়ার। এখানে যেহেতু সব লিখেই দিছি যে কোনটা দ্বারা কি বুঝাইছি, তাহলে এই যে 10 10-এ কত, 100 প্লাস D2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 144 আর হচ্ছে 8 8 64, 144 আর 64-তে কত হয়ে যায়, 208, এই যে 208। তাহলে 100 প্লাস D2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 208 দোকানে হচ্ছে 416। এখন এই যে D2 স্কোয়ার সমান সমান 416 থেকে 116, 100 বাদ দিলে কত হবে, 316 হবে। এখন এই যে D2 ইজ ইকুয়াল টু আন্ডাররুট 316, 316 একটা নন পারফেক্ট স্কোয়ার, কিন্তু এইটারে আপনারে একটু হইলেও ভাঙতে হবে। সো আমরা এটাকে লিখতে পারি না যে 4 ইন্টু 79, 4 79-তে কত, 316 হয়। তাহলে এই যে D2 ইজ ইকুয়াল কত হবে, আপনি বলবেন যে 2 ইন্টু √79, এরপরে তো আর আপনি ক্যালকুলেশন করতে পারবেন না।
এরপর আর ক্যালকুলেশন করা সম্ভব? এরপর আর ক্যালকুলেশন করা সম্ভব না। এখন বোর্ড বইয়ে উত্তরে ওরা কি করছে, এই 79কে ওরা দশমিকে, নন পারফেক্ট স্কোয়ার, এটারে দশমিকে মানে প্রকাশ করছে, করে 2 এর সাথে গুণ করছে। ভাই এখানেই হচ্ছে মেইন তফাৎটা। এইটা বোর্ডের পোলাপানের জন্য সহজ, চাকরি প্রার্থীদের জন্য কঠিন। কারণ আপনাকে 79-এর ওপরে স্কোয়ার রুট করলে কত হবে সেটা আমি বের করে দিতে পারবো, কিন্তু সেইটারে যখন বের করে দশমিক সংখ্যাকে আপনি আবার 2 দিয়ে গুণ করে দিবেন, তখন আবার আরেক ঝামেলা, গুণ করা আরেক ঝামেলা। এই জন্য যদি কখনো এই ধরনের সিচুয়েশন আসে, আপনি এটা ভাঙারই চেষ্টা করবেন না, এটাকে অবস্থায় রেখে দিয়ে আসবেন, এটাকে অবস্থায় রেখে দিয়ে আসবেন। আর ক্যালকুলেটর থাকলে পরীক্ষায়, যেহেতু আমাদের নাই, ওই ছেলেবেলেদের পরীক্ষায় ক্যালকুলেটর থাকে স্কুলে, ওরা ধামাধাম করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, এটা কথা। তো আপনি এই পর্যন্ত রেখে দিতে পারেন। আপনি লিখতে পারেন যে অতএব অপর কর্ণের দৈর্ঘ্য এই যে 2√79 সেন্টিমিটার ছিল না মিটার ছিল? মিটার। মিটার। পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে একটি বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার, মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করুন। খেয়াল করেন, বিষয়টা বোঝেন। আপনি যদি প্রশ্ন পড়ে কোনোভাবে চিত্রটা দাগাইতে পারেন, যে আপনি একটা প্রশ্ন পড়ে চিত্র দাগাইতে পারতেছেন, বুঝবেন যে ওই প্রশ্নের 80% আপনি সমাধান করছেন। এই ধরনের প্রশ্নের চিত্রটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে পরীক্ষায় চিত্র দেখাতে হবে না, আপনার বোঝার জন্য। ধরেন যে একটা বৃত্তাকার মাঠ, অ্যাকিউরেট কিছু হবে না, ধরে নেন যে এইটা হচ্ছে আপনার একটা বৃত্তাকার মাঠ, এইটারে আমি এই বৃত্তের কেন্দ্র বললাম। বলতেছে যে এই বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার। এই বৃত্তাকার মাঠের ব্যাস যদি 124 হয়, তাহলে এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কোনটা? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। তাহলে ব্যাসার্ধ কত হবে? 124-এর অর্ধেক, অর্থাৎ 62 হবে না? 62। এখন বলতেছে যে মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটা রাস্তা আছে। এখন ধরে নেন যে এখানে এটা তো এই মাঠের সীমানা, এই সীমানা ঘেঁষে এই যে 6 মিটার এরকম একটা চওড়া রাস্তা এই মাঠের চতুর্দিক দিয়ে আছে। সেটা কত? 6 মিটার। ঠিক আছে, তো জিজ্ঞাসা করছে যে রাস্তার ক্ষেত্রফল কত, এটা নির্ণয় করেন। অর্থাৎ এই যে রাস্তাটা, এই যে শেডেড পোর্শনটা, এই রাস্তার ক্ষেত্রফলটা আপনার কত, এটা আপনাকে বের করতে হবে। তাহলে এখানে দুইটা বিষয় আসবে। সেটা হচ্ছে এই যে সবুজ বৃত্ত, যার রেডিয়াস বা ব্যাসার্ধ আপনি 62 বলতে পারেন, কিন্তু এই যে হলুদ বৃত্ত মানে রাস্তা সহজ, এইটার ব্যাসার্ধকে আমরা যদি বড় আর দিয়ে প্রকাশ করি, তখন এই হলুদ বৃত্তের ব্যাসার্ধটা কত হবে? আপনি বলবেন যে এই বৃত্তের কেন্দ্র তো একটাই, তাহলে এখান থেকে এখান পর্যন্ত 62 আবার 6, তাহলে 62 যোগ 6 ইজ ইকুয়াল টু কত? 68 হবে না? বড় বৃত্তের ক্ষেত্রফল 68।
এখন আসেন, এতটুকু ক্লিয়ার। এখন আসেন নিচে একটু সমাধান করে দেখাই। আমরা লিখতে পারি যে মনে করি বা ধরি, যা ইচ্ছা লেখেন। বৃত্তাকার, প্রথমে আমরা মাঠের বিষয়টা দেখব। বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, এটারে আমরা আর দিয়ে প্রকাশ করব। আর সমান সমান কত? ব্যাস যেহেতু 124, তাহলে ব্যাসার্ধ হবে 124-এর অর্ধেক, অর্থাৎ 62 মিটার। ঠিক আছে? এবং এই যে বলতেছে যে রাস্তা সহ বৃত্তাকার মাঠ, তাহলে এবার আমরা লিখব যে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, এই যে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, এইটারে আমরা বড় আর ধরব। তো বড় আর সমান সমান কত? একটু আগে বলছি যে মাঠের ব্যাসার্ধ যদি 62 হয়, তাহলে রাস্তা আছে 6 মিটার চৌড়া, তাহলে এই 62-র সাথে ওই 6 যোগ করে দিয়ে আমাকে লিখতে হবে কত? 68 মিটার। ঠিক আছে? এখন আসেন, আমাকে বলতেছে যে এই রাস্তার ক্ষেত্রফল কত, এটা বের করেন। রাস্তার ক্ষেত্রফল তার মানে হচ্ছে এরিয়া অফ রোড বের করতে হবে। রাস্তার ক্ষেত্রফল এখানে কত হবে? আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন যে ভাই এই বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে। একটা বৃত্তের মানে এই যে সবুজ বৃত্ত, এই সবুজ বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি, তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার হবে না? বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার না? আপনি বলবেন যে হ্যাঁ পাই আর স্কোয়ার। তাহলে এই পাই আর স্কোয়ার হচ্ছে এখানে এরিয়া অফ ফিল্ড, মানে শুধুমাত্র এই সবুজ বৃত্তের অর্থাৎ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত? এই যে পাই আর স্কোয়ার। আর এরিয়া অফ ফিল্ড উইথ রোড, মানে রাস্তা সহ অর্থাৎ এই যে হলুদ বৃত্ত অর্থাৎ বড় বৃত্ত, এই বড় বৃত্তের ক্ষেত্রফল তখন আপনি কত ধরবেন? তো আপনি বলবেন যে ভাইয়া বড় বৃত্তের যে ব্যাসার্ধ এইটার আপনি ধরছেন আর, তাহলে ক্ষেত্রফল কত হবে? এই যে পাই বড় আর স্কোয়ার, বড় আর স্কোয়ার। যেহেতু আমাকে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে, তখন আপনি কি করবেন? আপনি তখন করবেন কি, এই যে রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ এই যে বড় বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার থেকে এই যে ছোট বৃত্তের যে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এইটা বাদ দিলে আপনি রাস্তার ক্ষেত্রফল কত এটা বলতে পারবেন না? বলতে পারবেন। এই জন্যই এত কিছু আমি বললাম। এখন আমরা ডিরেক্ট লিখতে পারি এইভাবে যে দেখেন একটু লিখেই দিই যে অতএব বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? একটু আগেই বললাম পাই বড় হাতের আর স্কোয়ার। তাহলে এখন দেখেন অতএব রাস্তার ক্ষেত্রফল কেমনে বের করব? এই যে বড়টা থেকে জাস্ট আমি ছোটটাকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে এই যে পাই যদি কমন নেই, তাহলে আর স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার পাওয়া যায়। বোর্ড বইয়ে কি করছে জানেন? বোর্ড বইয়ে এখানে পায়ের মানটা এরা বসায় দিছে 3.1416। তারপরে বড় আর এর মান কত? 68 স্কোয়ার মাইনাস ছোট আর এর মান কত? 62 স্কোয়ার। তারপরে 3.1416 68-র উপর স্কোয়ার করলে এটা 4624 হবে, 62-র উপর স্কোয়ার করলে এটা 3844 হবে। ঠিক আছে? তারপরে ওরা যে কাজটা করছে 3.1416 ইন্টু এই দুইটা বিয়োগ করলে বিয়োগফল নামে হচ্ছে 780। তারপরে আলটিমেট ওরা ফলাফল নামায় দিছে যে 2450.6
44 বর্গমিটার অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, এইটা বোর্ড বইয়ের জন্য সুবিধা, মানে বোর্ডে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ক্যালকুলেটর দিয়ে সুবিধা। আপনি 100% শিওর থাকেন আমরা নেক্সট ক্লাসে পরীক্ষায় কি কি আসছে, ব্যাংকের পরীক্ষায় আসলে কি কি আসে সেটা দেখাবো। সেখানে আপনি এই ধরনের কোনো ক্যালকুলেশন পাবেন না। ঠিক আছে, কারণ ওই সংখ্যাগুলোই আলাদা, যাতে করে আপনি হিসাবটা করতে পারেন। এখানে আপনি এই হিসাবটা এত সহজে করতে পারবেন না। এখানে আপনি যদি পায়ের মান 22/7 বসান, তারপরে ওই ফলাফল একই হবে, মানে হিসাব কঠিনই হবে এবং ফলাফলও ওই 2450 কিছু আসবে। ঠিক আছে, বাট আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই সূত্রগুলো ক্লিয়ার করা, এবং এই যে বোর্ড বইয়ের পাগল আপনারা, এই বোর্ড বইয়ের এটা দূর করা। এখনকার ছেলে পেলে মানে সবাই না, কিছু কিছু স্টুডেন্টের মানে কি বলবো, ক্লাস শুরু হয়ে গেছে, জুম লিংক দেওয়া হয়ে গেছে, এবং তারপরেও ফোন দিচ্ছে, টেক্সট করতেছে সমানে, মানে সে খুঁজে পাচ্ছে না। সে কিন্তু গ্রুপে অ্যাড করা আছে, সব করা আছে, কিন্তু সে লিঙ্কই খুঁজে পাচ্ছে না। তো এখন থেকে 5-10 মিনিট আগে বোধহয় সুমন ভাই লিঙ্ক শেয়ার করে দিছে। ছেলেবেলা এত বোকা কেমনে হয়, আমি এই জিনিসটা বুঝি না। যে আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখবেন, আয়মান সাদিককে চেনেন না আপনারা? আয়মান সাদিকের একটা ছোট ভাই আছে, ওর একটা ভিডিও নিয়ে একটা সময় আমরাও খুব ট্রল করছি। কিরকম ভিডিও? সে একটা ইউটিউবে টিউটোরিয়াল দিছে যে আপনি কিভাবে ফেসবুক চালাবেন, মানে ফেসবুক কিভাবে চালাতে হয়, এইটার মানে একদম বেসিক বিষয় আশায় নিয়ে গেছে। এখন ফেসবুক কি কাউরে চালানো শেখানো লাগে ভাই? কাউরে শেখানো লাগবে ফেসবুক চালানো, যে আপনি কিভাবে ফেসবুক চালাবেন? আমাদের এখনকার জেনারেশনের ছেলেবেলেদেরকে তো অবশ্যই না। সো এই যে মানে গ্রুপে অ্যাড হয়েছে, সব কিছু হয়েছে, আপনি যদি একটাবার গ্রুপটা একটা চক্কর দেন যে গ্রুপে কোথায় কি আছে, কিভাবে হচ্ছে, তাইলে কিন্তু সব বোঝা যায়। তারপরেও খুঁজে পাচ্ছে না, এবং সে আজকে খুঁজে পাবে না, বা তার সামনে পড়লেও সে বুঝবে না। এখন কেউ যদি 2026 সালে এসে বলে যে আমি আমার জীবনে প্রথম অনলাইন ক্লাস করতেছি, তাইলে মানে এটা মিথ্যা কথা বলা হবে। আপনি চাকরির পরীক্ষার হয়তো অনলাইন ক্লাস প্রথম করতেছেন, কিন্তু আপনি তো আজ থেকে 6 বছর আগে হোক বা এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু অনলাইন ক্লাস চালু আছে। এর আগে এই যে বিদ্যুৎ নিয়ে ঝামেলা হইলো, নাকি কি নিয়ে ঝামেলা হইলো, অনলাইন ক্লাসের দিল। সো ইউনিভার্সিটির অনলাইন ক্লাস তো আপনি জুমেই করছেন। সো আপনি জানেন না, পারেন না, পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, হচ্ছে না, এইগুলা মানে এই মুহূর্তে 2026 সালে এসে এটা অ্যাকসেপ্ট করা যায় না। পোলাপান কেমন জানি সবকিছু একদম রেডিমেড খোঁজে। একটু কষ্ট করে, মানে কষ্ট করা লাগবে না, জাস্ট একটু স্ক্রল করলে এই জিনিসগুলো কিন্তু বোঝা যায়, দেখা যায়। কেমন জানি এখনকার ছেলেমেয়েরা মাথায় ঢোকে না। দেখেন 9 কি বলা হচ্ছে যে একটি চাকার ব্যাস 4.5 মিটার, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? এগুলা প্রিলিমিনারিতে আসে, রিটেনেও আসে। আমি আজকে এই টাইপের একটা প্রশ্ন দেখলাম, হচ্ছে মানে ডিজিটগুলো চেঞ্জ ছিল, কিন্তু সেম এই প্রশ্নই ছিল। কোন একটা ব্যাংকে কত সালে জেনে আসছিল, আমার সঠিক খেয়াল নেই। একবারে সেম, শুধু ডিজিটটা চেঞ্জ, ডিজিটটা আলাদা, তাছাড়া সেম একই জিনিসই জিজ্ঞাসা করছে। এই জন্য এই প্রশ্নটা নিছি আমি। দেখেন, এই যে যখন চাকার অঙ্ক আসে, আপনি দেখবেন যে অনেকে কনফিউজড হয়ে যায়। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যে যদি কোনো প্রশ্নে দেখেন যে চাকার কথা উল্লেখ আছে, বুঝবেন যে এটা বৃত্ত, এটা বৃত্তের কোনো একটা ম্যাথ হবে। এখানে বৃত্তের কনসেপ্ট হবে, কারণ চাকা গোল ভাই, চাকা কি হয়, গোল হয়। তো এখানে যে বলতেছে যে একটা চাকার ব্যাস 4.5 মিটার, তার মানে এই চাকার ব্যাসার্ধ আমি বের করতে পারবো। 4.5কে 2 দিয়ে ভাগ করলে চাকার ব্যাসার্ধ বের হয়ে যাবে। আবার বলতেছে যে এই চাকাটা 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে।
কতবার ঘুরবে এইটা আমাকে বের করতে হবে। এখানে আপনি ধরে নিতে পারেন যে ধরে নিলাম যে টি বার ঘুরবে। এবং এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এই যে ধরে নেন যে এটা একটা চাকা, হ্যাঁ, চাকা যখন ঘুরবে তখন এই পুরোটাই তো ঘুরতে হবে, মানে পুরোটাই একটা চক্কর দিতে হবে। তার মানে কি, এই পুরো চাকা, মানে এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এটা যদি ধরে নেন কথার কথা, এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এখান থেকে ঘুরে ঘুরে আবার এখানে আসবে, এখানে এসে থাকবে। তার মানে কি, এই পুরো বৃত্তটা চক্রাকারে ঘুরতে থাকবে একবার। তো এই যে চক্রাকারে ঘোরা, এই বিষয়টা যখনই আসবে তখনই বুঝবেন যে এখানে বৃত্তের পরিধি সংক্রান্ত কিছু বিষয় আছে। আর বৃত্তের পরিধি আমরা সবাই জানি কত, 2πr। অর্থাৎ একটা চাকা যখন একবার ঘুরবে সে মূলত এই যে 2πr এই ডিস্টেন্স অতিক্রম করবে। একটা চাকা যখন একবার ঘুরবে তার মানে সে কত ডিস্টেন্স অতিক্রম করবে, 2πr ডিস্টেন্স অতিক্রম করবে। তাহলে এখানে যে আমাকে বলতেছে যে চাকাটা কতবার ঘুরবে এটা বের করে, তো আমি জানি না কতবার ঘুরবে। তো আমি এখানে ধরে যদি নেই যে চাকাটা টি সংখ্যক বার ঘুরবে, তার মানে এই টির সাথে যদি আমরা এই যে একবার ঘোরা মানে হচ্ছে 2πr দূরত্ব অতিক্রম করে, এইটাকে যদি টির সাথে যদি আমরা গুণ করে দেই, তাহলে আমরা এই যে কত মিটার পথ গেল বা কত দূরত্ব অতিক্রম করলো সেটা আমরা পেয়ে যাব না। একটা চাকা একবার ঘুরলে 2πr মিটার দূরত্ব অতিক্রম করে, ঘুরছে কতবার, টি বার। তাহলে টির সাথে যদি আমরা এই 2πr কে গুণ করে দিই, তাহলে চাকাটা ঘুরে কত পথ অতিক্রম করছে, 360, এটা পেয়ে যাব। ঠিক আছে, এখন আসেন আমরা এখানে লিখতে পারি যে ভাই মনে করি বা ধরি, সরি মনে করার তো কিছু নয়, এখানে তো দেওয়াই আছে, দেয়া আছে লিখতে হবে। দেয়া আছে চাকার ব্যাস 4.5 মিটার, 4.5 মিটার। অতএব চাকার ব্যাসার্ধ আর সমান সমান কত হবে, 4.5-এর অর্ধেক। 4.5-এর অর্ধেক মানে হচ্ছে 2.25 মিটার। ঠিক আছে, এবং পরিধিটা কত হবে, মানে চাকাটা একবার ঘুরলে কত দূর যাবে, আপনি বলবেন যে 2πr। ঠিক আছে, এখন আসেন, এখন আমার ধরে নেওয়ার প্রয়োজন যে ধরি চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে টি বার ঘুরবে। ঠিক আছে, প্রশ্ন মতে এই যে একটু আগেই বুঝাইছি, টি বার ঘুরে একবার ঘুরলে যাবে কত, 2πr এই দূরত্ব, তাহলে টোটাল গেছে কত, এই যে 360। এখন খেয়াল করেন, এটারে ওই পাশে পার করে দিব, কারণ টির মানে আমি বের করবো এখান থেকে। 360 ডিভাইডেড 2πr, 360 ডিভাইডেড এই যে পায়ের মান বসায় দিতে হবে এখানে, 3.1416 ইন্টু আর এর মান কত, এই যে আমরা আর এর মান বের করে রাখছি 2.25। ওই ব্যাংকে যে প্রশ্নটা আসছিল সেখানে খুব সুন্দর একটা সংখ্যা আসছিল, যে যেখানে পায়ের মান 22/7 বসায় দিলে এখানে ওই 22/7কে উপরে তুললে 22 দিয়ে খুব সুন্দর একটা সংখ্যা ছিল, এখানে সংখ্যাটা ভুলে গেলাম, 22 দিয়ে ভাগ করা যেত, তারপরে সেটা দিয়ে আবার 2.25কে দশমিক মুক্ত করে মানে ক্যালকুলেশন করা যেত, খুব ইজি একটা ক্যালকুলেশন। সো পরীক্ষায় এই ধরনের ম্যাথ আসলে সংখ্যা চেঞ্জ করে দিবে, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, সো এইটা ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন করলে আমরা 25.46 পাবো প্রায়। ঠিক আছে, এখন আপনি লিখতে পারেন যে অতএব চাকাটি প্রায় 25 বার ঘুরবে, প্রায় 25 বার ঘুরবে। ঠিক আছে,
লাস্ট ম্যাথ দেখেন 10 নম্বর। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, দিতে পারে কখনো কোনো পরীক্ষা। খেয়াল করে দেখেন, প্রশ্ন পড়ে, আমি একটু আগেও বলছি যে প্রশ্ন পড়ে যদি আপনি চিত্রটা দাগাইতে পারেন, বুঝবেন যে প্রশ্নের 80% আপনার সমাধান হয়ে গেছে। এখানে বলতেছে যে এবিসিডি একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। আমি একটা ছোট করে বর্গক্ষেত্র দাগাইলাম এখানে, এ বি, এটা সি, এটা ডি। এবিসিডি একটা বর্গক্ষেত্র যার প্রতি বাহুর দৈর্ঘ্য 22 মিটার। তার মানে এইটা 22, এটা 22, এটা 22, এটাও 22, ঠিক আছে। এবং এইডি ক্ষেত্রটি একটি অর্ধবৃত্ত। কি বলতেছে? এ ইডি ক্ষেত্রটি একটি অর্ধবৃত্ত। তার মানে এই যে এডি বাহুর ওপরে একটা অর্ধবৃত্ত আছে, এটা ধরেন ই, এই যে এইডি অর্ধবৃত্ত হইল। তো জিজ্ঞাসা করছে যে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করেন। সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তার মানে এখানে এই যে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? এই যে বর্গ, এই বর্গের ক্ষেত্রফলের সাথে, মানে এই যে বর্গের ক্ষেত্রফল এরিয়া অফ স্কোয়ারের সাথে এই যে এরিয়া অফ সেমি সার্কেল, এরিয়া অফ সেমি সার্কেল, এই যে অর্ধবৃত্তের, মানে এই বর্গের ক্ষেত্রফল আর এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল যদি আমি যোগ করে দেই তাইলে আমি ফলাফল পাবো। এখন কথা হচ্ছে যে অর্ধবৃত্ত মানে কি? আপনি অনেকে কনফিউজ হবে যে ভাই অর্ধবৃত্তের ক্ষেত্রফল আবার কেমনে বের করি? ভাই খুবই সহজ জিনিস। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার না? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। তাহলে অর্ধবৃত্ত মানে কি? জাস্ট এটারে অর্ধেক করে দেয়া। এইটারে ওরা সুন্দর করে লেখে এইভাবে যে হাফ পাই আর স্কোয়ার। বোঝা গেছে? অর্ধবৃত্ত বললেই হাফ পাই আর স্কোয়ার। আর যদি বলে বৃত্তের ক্ষেত্রফল কত, তাহলে শুধু পাই আর স্কোয়ার। আর বর্গের ক্ষেত্রফল তো আপনি জানেন, যে কোনো একটা বাহুর উপর স্কোয়ার করে দিলে হয়ে গেল। এবং এখানে বর্গের বাহু দেওয়া আছে 22, তার মানে 22-এর উপর স্কোয়ার করে দিলে আমি বর্গের ক্ষেত্রফল পেয়ে যাবো। বোঝা গেছে? কঠিন কোনো কিছুই না। এবং এখানে আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে ভাই সবই বুঝলাম, এই যে আর এর মানটা কত? আর মানে কি ব্যাসার্ধ, অর্থাৎ রেডিয়াসটা কত হবে? রেডিয়াসটা কত হবে? এখন খেয়াল করে দেখেন, আপনি যদি মনে করেন যে এই যে অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, অর্ধবৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, এবং এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা এই বর্গক্ষেত্রের এই বাহুটার একদম মাঝখানে, এই বর্গক্ষেত্রের এই এডি বাহুর একদম মিড পয়েন্টে হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের কেন্দ্র। তাহলে আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকেই আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। তাহলে এই পুরো বাহুটা যদি 22 হয়, আর এই পুরো বাহুটার মিড পয়েন্টটাকে যদি আমি কেন্দ্র বানাই বৃত্তের, তাহলে 22-এর অর্ধেক কত? 11 না? তার মানে এখানে যে রেডিয়াস, সেটা আপনার কত হওয়া লাগবে? 11 হওয়া লাগবে না? তার মানে এই যে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের যে রেডিয়াসটা, সেটা আপনার কত হবে? 11 হবে। 11 হয়ে যাবে। এখন আসেন ম্যাথ সমাধান করে। আমরা এখানে কিছু জিনিস একটু ধরে নিব, যদিও দেওয়া আছে, তারপরে ধরে নিব বিষয়গুলোকে ভালোভাবে দেখানোর জন্য। মনে করি এবিসিডি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ মিটার। অতএব এবিসিডি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? স্কোয়ার হবে, স্কোয়ার বর্গমিটার, ঠিক আছে। আবার আমাদেরকে ওরা বলে দিছে যে এইডি হচ্ছে একটা অর্ধবৃত্ত। লিখি, এইডি একটি অর্ধবৃত্ত। অতএব অর্ধবৃত্তের যে ব্যাসার্ধ, অর্থাৎ আর, এই আর সমান সমান কত লেখা যায়? 22/2 = 11 মিটার। কিভাবে 11? একটু আগে আমি দেখাইছি। অতএব অর্ধবৃত্তের
ক্ষেত্রফল কত হবে? একটু আগে দেখাইছি, হাফ পাই আর স্কোয়ার। এখন আমাকে জানতে চাইছে যে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এখন আপনি লেখেন, অতএব সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? বর্গের ক্ষেত্রফল যোগ অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এর মান কত? বর্গের একটা বাহু কত? প্রশ্নে দেওয়া আছে 22, এই যে 22 স্কোয়ার, হাফ ইন্টু এটার মান, পায়ের মান হচ্ছে 3.14166, আর এর মান হচ্ছে 11, এই যে 11 স্কোয়ার। ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, পরীক্ষায়, চাকরির পরীক্ষায় এরকম মানে সংখ্যা দিবে না, মানে এরকম বিদঘুটের সংখ্যা দিবে না, খুব ভালো সংখ্যা দিবে যাতে আপনি খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারেন। কারণ এখানে আপনি পায়ের মান 22/7 বসায় আপনি এখানে কোনো কুল কিনারা করতে পারবেন না। ঠিক আছে, আমি বারবার কিন্তু একটা কথাই বলতেছি যে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই যে এগুলো ক্যালকুলেশন কিভাবে করব, এইগুলা পরীক্ষায় আসবে না। বোর্ড বইয়ের এই ম্যাথগুলো পরীক্ষায় কখনোই দিবে না, কখনোই না। ঠিক আছে, সো এটা ক্যালকুলেশন করলে আমরা মোটামুটি 674.07 বর্গমিটার পেয়ে যাব। ঠিক আছে, এটাই উত্তর। আমরা নেক্সট ক্লাসে রিয়েল মানে কোয়েশ্চেনগুলো দেখবো, যেগুলো পরীক্ষায় আসছে এবং ভবিষ্যতে আসতে পারে। তো এই হচ্ছে আমাদের ক্লাস। নেক্সট ক্লাসে দেখা হবে পরিমিতির আরেকটা ক্লাস নিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।